আজকে যে চ্যাপ্টারটা মেইনলি পড়াবো সেটা হলো স্টেটস অফ ম্যাটার, ক্লাস 11-এর একটা চ্যাপ্টার, খুব সহজ। তো আমি সরাসরি মূল বিষয়গুলোতে চলে আসি। প্রথমত যেটা বলার সেটা হচ্ছে যে একটা পদার্থের অবস্থা বুঝতে গেলে বা একটা ম্যাটারের স্টেটগুলো বুঝতে গেলে আমরা বা স্টেটগুলো জানতে হলে আমরা খুব সিম্পলি তিনটে স্টেটের কথা মাথায় রাখি, তিনটে স্টেটের কথাই বলি, দ্যাট ইজ সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস, মানে কঠিন পদার্থ, গ্যাসীয় পদার্থ এবং তরল পদার্থ। এছাড়াও আরও দুটো স্টেট পদার্থের বা যে কোনো একটা সাবস্টেন্সের আরও দুটো স্টেটের এক্সিস্টেন্স কিন্তু আছে। যে দুটো স্টেট হলো, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে বোস-আইনস্টাইন স্টেট অফ ম্যাটার। তো অ্যাকচুয়ালি যদি আমরা স্টেটস অফ ম্যাটার বলি তাহলে টোটাল 5টা স্টেটের কথা আমরা বুঝতে পারি। তো কী কী সেই 5টা স্টেট আমরা একটু খুব সিম্পল একটা ডায়াগ্রামে দেখে নেবো যে সেই 5টা স্টেট কী কী। মনে করো আমরা যদি স্টেট অফ ম্যাটারকে ক্লাসিফাই করি তাহলে আমরা এই 5টা, প্রথমত হচ্ছে সলিড মানে কঠিন, 2 নম্বর হচ্ছে লিকুইড মানে তরল অবস্থা, তারপরে হচ্ছে গ্যাস মানে গ্যাসীয় অবস্থা, তারপরে হচ্ছে প্লাজমা এবং ফিফথ ওয়ান ইজ বোস-আইনস্টাইন স্টেট অফ ম্যাটার। এই 5টা স্টেট টোটাল আমরা দেখতে পাবো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা অ্যান্ড বোস-আইনস্টাইন স্টেট অফ ম্যাটার। অ্যাকচুয়ালি এই যে দুটো স্টেট আমি এখানে লিখেছি, প্লাজমা এবং বোস-আইনস্টাইন স্টেট অফ ম্যাটার, এইগুলো সম্পর্কে ডিটেলস তোমাদেরকে আমি পরে বলবো এই ক্লাসে বা আমাদের এই পার্টে। এইগুলো সম্পর্কে বেশি ডিটেলস বলার মতন স্কোপ এখন আমার কাছে নেই। আমি মেইনলি সলিড স্টেট, লিকুইড স্টেট আর গ্যাসিয়াস স্টেট নিয়ে আলোচনা করব আগামী কতগুলো ক্লাসে। তার মধ্যে প্রথম আমরা যে স্টেটটাকে পড়বো দ্যাট ইজ গ্যাসিয়াস স্টেট, গ্যাসীয় অবস্থা, যেটা আমাদের পড়ার এখন মূল বিষয়, সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। তো আমি গ্যাসীয় অবস্থা বা গ্যাসিয়াস স্টেটের আরও ডিটেলসে ঢোকার আগে সবার প্রথমে আরও কতগুলো কথা একটু বলে নিতে চাই। সেই কতগুলো কথা হচ্ছে যে এই যে মনে করো আমাদের সলিড স্টেট, লিকুইড স্টেট এবং গ্যাসিয়াস স্টেট, এই তিনটে স্টেটের যদি আমরা বলি যে এই তিনটে স্টেটকে আমরা কিভাবে ক্লাসিফাই করি অ্যাজ সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস, সেক্ষেত্রে আমি এই কথা বলতে পারবো যে তিনটে স্টেটের মধ্যে তিনটে স্টেটে কোনো একটা পদার্থের তিনটে স্টেটে অনেক রকম অনেক পার্থক্য থাকে, কিন্তু খুব সিম্পল একটা পার্থক্য যেটা থাকে সেটা হচ্ছে যে তিনটে স্টেটে মলিকিউলগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল, অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, বাংলায় বললে আন্তঃআণবিক আকর্ষণ বল। তিনটে স্টেটে, সলিড স্টেট, লিকুইড স্টেট এবং গ্যাসিয়াস স্টেটে, তিনটে স্টেটে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বলের পরিমাণ অবশ্যই ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়। যেমন দেখো, যখন আমি সলিড স্টেটের কথা বলবো, যখন আমি কঠিন অবস্থার কথা বলবো, তখন অণুগুলো খুব কাছাকাছি, ওদের মধ্যবর্তী আকর্ষণ বল খুব বেশি, তার ফলে সলিড স্টেটে যে কোনো একটা পদার্থের নির্দিষ্ট একটা আকৃতি রয়েছে, নির্দিষ্ট একটা আয়তন রয়েছে। যখন তুমি সলিডস থেকে লিকুইডে শিফট করলে তখন কি হলো, মলিকিউলগুলোর মধ্যে ডিস্টেন্স খানিকটা বাড়লো, অতএব ওদের মধ্যবর্তী আকর্ষণ বল খানিকটা কমলো। এবং তোমরা নিশ্চয়ই জানো যে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট কোনো আকার কিন্তু নেই। যে পাত্রে রাখা হয়, আমরা ছোটবেলা থেকে বহুবার পড়েছি, জলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন আকার দখল করে। তো ঠিক সিমিলারলি তরল পদার্থের কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই, অবশ্যই আয়তন আছে। 1 লিটার জলকে তুমি একটা বোতলে রাখলে, 1 লিটার বোতলে রাখলে ঠিক আছে, তুমি 1 লিটার জলকে নিয়ে এবার তুমি একটা 5 লিটার বালতিতে রাখলে, 1 লিটার জলটা কিন্তু 5 লিটার জল হয়ে যাবে না, 1 লিটার জলটা 1 লিটার জলই থাকবে। বোতলে ওর শেপ আলাদা থাকবে, বালতিতে রাখার ফলে ওর শেপ আলাদা হয়ে যাবে। ঠিক সিমিলারলি গ্যাসিয়াস স্টেটে যখন আমি চলে যাব, গ্যাসিয়াস স্টেটে আমরা কি দেখতে পাবো, যে মলিকিউলগুলোর মধ্যে ডিস্টেন্স, ম্যাক্সিমাম ফোর্স অফ অ্যাট্রাকশন মানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অথবা আন্তঃআণবিক আকর্ষণ বলের পরিমাণ মিনিমাম। তার ফলে গ্যাসীয় অবস্থায় পদার্থের কিন্তু কোনো নির্দিষ্ট আকৃতি বা আয়তন কোনোটাই নেই। ওকে, তো আমরা সবার প্রথম এই আকর্ষণ বলগুলো সম্পর্কে একটু ব্রিফ দেখে নেবো যে আকর্ষণ বল কতগুলো, কি কি টাইপের আকর্ষণ বল আমরা পড়বো। অ্যাকচুয়ালি আকর্ষণ বলটা একটু না পড়লে আমরা আরো ডিটেলসে এরপরে যখন যাবো তখন আমাদের একটু প্রবলেম হবে। তো চলো দেখে নেওয়া যাক যে আকর্ষণ বল কি কি রয়েছে। টোটাল
পাঁচ ধরনের আকর্ষণ বলের ব্যাখ্যা আমরা এখানে করব। সেই পাঁচ ধরনের আকর্ষণ বল হচ্ছে, নাম্বার 1 আহিত ডাইপোল, আহিত ডাইপোল, আকর্ষণ বল। এটাকে আমরা ইংরেজিতে বলবো ইনডিউস ডাইপোল, ইনডিউস ডাইপোল আকর্ষণ বল। ক্লিয়ার? আহিত ডাইপোল, আহিত ডাইপোল, অথবা ইংরেজিতে ইনডিউস ডাইপোল, ইনডিউস ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন, অথবা আহিত ডাইপোল, আহিত ডাইপোল আকর্ষণ বল। আমি আরো ডিটেইলসে আসবো। এটার আরেকটা নেম আছে যেটাকে আমরা বলি হচ্ছে লন্ডন ফোর্স। এটাকে আমরা বলি লন্ডন ফোর্স। ঠিক সিমিলারলি যেমন আহিত ডাইপোল, আহিত ডাইপোল আকর্ষণ বল রয়েছে, ঠিক সিমিলারলি ইনডিউস ডাইপোল, ইনডিউস ডাইপোল আকর্ষণ বল, এটাকে আমরা ইংরেজিতে অথবা আমরা লন্ডন ফোর্সও বলি। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর আমরা যে আকর্ষণ বলটায় যাব সেটা হচ্ছে ডাইপোল, ডাইপোল আকর্ষণ বল। ডাইপোল, ডাইপোল আকর্ষণ বল, অথবা ডাইপোল, ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। ডাইপোল, ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। আমি প্রত্যেকটার এক্সপ্লেনেশনে আসছি, আগে জাস্ট ক্লাসিফিকেশনটা বলে নিই না। নেক্সট 3 নম্বর যেটা আমরা পাবো হচ্ছে ডাইপোল, আহিত ডাইপোল আকর্ষণ বল। অতএব ইংরেজিটা তোমরা বুঝতেই পারছো, ডাইপোল, ইনডিউস ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাকচুয়ালি এই তিন ধরনের আকর্ষণ বল পেলাম। একটা হচ্ছে আহিত ডাইপোল, আহিত ডাইপোল আকর্ষণ বল। 2 নম্বর হচ্ছে ডাইপোল, ডাইপোল আকর্ষণ বল। 3 নম্বর হচ্ছে ডাইপোল, আহিত ডাইপোল আকর্ষণ বল। তো এই তিনটে ফোর্সকে আমরা একত্রে বলি হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। এই তিনটে ফোর্সকে আমরা একত্রে বলি হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্সেস অফ অ্যাট্রাকশন। এটাকে ভ্যান ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন বলার একটা কারণ আছে। এটাকে ভ্যান ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন বলার কারণ হচ্ছে ভ্যান ডার ওয়াল সবার প্রথম বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের ডিফারেন্সিয়েশন করে এই তিনটে ফোর্সের এক্সপ্লেনেশন সেইগুলোর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েটলি সবার প্রথম আমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়েছেন। এই তিনটে ফোর্স দিয়ে আমরা কিভাবে বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি, আদর্শ গ্যাসগুলো কোন জায়গা থেকে, মানে কোন জায়গায় তাদের আইডিয়াল বিহেভিয়ার থেকে বা আইডিয়ালিটি থেকে ডেভিয়েট করে, এই সমস্ত বিষয়গুলো। দ্যাট ইজ ওয়াই আমরা এই তিনটে ফোর্সকে আমরা বলি হচ্ছে ডাইপোল, আহিত ডাইপোল, আহিত ডাইপোল আকর্ষণ বল, ডাইপোল, ডাইপোল আকর্ষণ বল এবং ডাইপোল, আহিত ডাইপোল আকর্ষণ বল। এই তিনটে ফোর্সেস অফ অ্যাট্রাকশনকে আমরা একসঙ্গে বলি হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন। এছাড়া আরো দুটো ফোর্সেস অফ অ্যাট্রাকশন আমাদের আছে, আমি যেগুলো লিখবো দেখো। চার নম্বর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আয়ন ডাইপোল আকর্ষণ বল। আয়ন ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। আয়ন ডাইপোল আকর্ষণ বল। ক্লিয়ার? এছাড়া আমরা 5 নম্বর যেটা পড়বো সেটা হলো হাইড্রোজেন বন্ধন অথবা হাইড্রোজেন বন্ডিং। তা আমরা এই দুটো সম্পর্কে এখন ডিটেইলসে আলোচনায় যাব না, সিলেবাসের লিমিটেশন আছে, সময়ের লিমিটেশন আছে। আমি এই দুটো এখন ডিটেইলসে যাচ্ছি না, পরে আমি আসবো। আপাতত আমি এই তিনটে ফোর্স, মানে ভ্যান ডার ওয়াল তিনটে যে ফোর্স আমি কথা বললাম, আয়ন ডাইপোল, আহিত ডাইপোল, আহিত ডাইপোল, ডাইপোল ডাইপোল এবং ডাইপোল আহিত ডাইপোল, এই তিনটে অ্যাট্রাকশন ফোর্স সম্পর্কে খুব সংক্ষেপে আমি বলবো। তো সবার প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে আহিত ডাইপোল, আহিত ডাইপোল আকর্ষণ বল। ক্লিয়ার? দেখো, আহিত ডাইপোল, আহিত ডাইপোল মানে ইনডিউসড,
মানে বিষয়টা হচ্ছে কোনো একটা সবার প্রথম আমি আগে একটু তোমাদের বলে যে ডাইপোলার সিস্টেম বা ডাইপোলার মলিকিউল বলতে আমরা কি বুঝি। মনে করো, ধরো আমি যদি একটা একদম সিম্পল একটা ইনার গ্যাস মলিকিউলের কথা চিন্তা করি। একটা ইনার গ্যাস মলিকিউল মানে ধরো হিলিয়াম, এটা একটা হিলিয়াম মলিকিউল। আমরা জানি হিলিয়াম হচ্ছে মোনোঅ্যাটমিক গ্যাস। তো আমি দুটো ইনার গ্যাস মলিকিউল, দুটো হিলিয়াম মলিকিউলের কথা চিন্তা করলাম। এবং তোমরা নিশ্চয়ই জানো যে হিলিয়াম যেহেতু ইনার গ্যাস, তাই এক্ষেত্রে হিলিয়াম পরমাণুর মধ্যে থাকা নিউক্লিয়াস আর ইলেকট্রন কিন্তু খুব সিমেট্রিক্যালি ওরিয়েন্টেড থাকে। ওদের মধ্যে নিউক্লিয়াসের কোনো ডেভিয়েশন বা ইলেকট্রনের কোনো ডেভিয়েশন আমরা জেনারেলি দেখতে পাই না। আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে হিলিয়াম খুব দেখতে পাই, মানে আমরা যেটা জানি যে হিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনটা এবং নিউক্লিয়াসটা খুব সিমেট্রিক্যালি ওরিয়েন্টেড। এবং দুটো হিলিয়াম মলিকিউলের মধ্যে কিন্তু মানে এইটার মধ্যে কিন্তু তুমি কখনোই দেখবে না যে নিউক্লিয়াসটা কোনো একটা দিকে প্রেফারেন্সিয়ালি কোনো একটা দিকে শিফট করে আছে, ইলেকট্রনটা অন্য দিকে শিফট করে আছে, এরকম ব্যাপার থাকে না। একটা ডাইপোলার সিস্টেম বলতে আমরা কি বুঝি? ডাইপোলার সিস্টেম বলতে আমরা বুঝি, যেমন মনে করো একটা HCl মলিকিউলের কথা যদি আমি চিন্তা করি। HCl এর ক্ষেত্রে আমি কি জানি যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অবশ্যই বেশি। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য কি হবে, এই যে বন্ডের মধ্যে যে একজোড়া ইলেকট্রন, কোভ্যালেন্ট বন্ড পেয়ারে যে ইলেকট্রনটা রয়েছে, সেই ইলেকট্রনটা ক্লোরিন কি করবে, নিজের দিকে অ্যাট্রাক্ট করে রাখবে। তার ফলে ক্লোরিনটা হয়ে যাবে স্লাইটলি নেগেটিভ, হাইড্রোজেনটা হয়ে যাবে স্লাইটলি পজিটিভ। এই ধরনের সিস্টেমকে আমরা বলি হচ্ছে ডাইপোলার সিস্টেম, যেখানে বাই ডিফল্ট, যেখানে অলরেডি প্লাস মাইনাস চার্জের একটা সেপারেশন থাকে। তো হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস চার্জের সেরকম কোনো সেপারেশন থাকে না, যেহেতু একটা ইনার্ট গ্যাস মলিকিউল, একটা সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট রাখার ওরা চেষ্টা করে। এবং দেখা যায় এই যে দুটো হিলিয়াম অ্যাটম একটা ডেফিনাইট এনভায়রনমেন্টে থাকতে থাকতে একটা সময় এমন একটা বিষয় ঘটে যে এই হিলিয়ামের ইলেকট্রনগুলো, একটা হিলিয়াম পরমাণুর ইলেকট্রন অন্য একটা হিলিয়াম পরমাণুর ইলেকট্রনের দিকে সামান্য পরিমাণে ডেভিয়েটেড হয়। আমরা কি দেখতে পাই যে এই হিলিয়াম পরমাণুটা একই সঙ্গে থাকতে থাকতে, একই এনভায়রনমেন্টে থাকতে থাকতে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে, কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, কোনো একটা নির্দিষ্ট মোমেন্টে আমি গিয়ে দেখি যে এই হিলিয়ামটা হয়তো খানিকটা পরিমাণ, হিলিয়ামের নিউক্লিয়াসটা হয়তো এই দিকে একটু শিফট করে এলো। যে মুহূর্তে হিলিয়ামের নিউক্লিয়াসটা এইদিকে শিফট করে এলো, অতএব এই সিমেট্রিক্যাল অ্যাটমটার এই পার্টটা হয়ে গেল আমার স্লাইটলি পজিটিভ, কারণ আমরা জানি একটা পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক অংশ। ঠিক সিমিলারলি এই অপোজিট দিকটা হয়ে গেল আমার নেগেটিভ। যে মুহূর্তে ওর মধ্যে প্লাস মাইনাস সেপারেশন করে নিয়েছে, যে মুহূর্তে এক্ষেত্রে হিলিয়াম নিজের পজিটিভটাকে অন্য হিলিয়ামের দিকে অ্যাপ্রোচ করিয়ে দিয়েছে, সেই মুহূর্তে আমরা কি দেখতে পাবো? সেই মুহূর্তে আমরা দেখতে পাবো এই হিলিয়ামটার নেগেটিভ পার্টটা কিন্তু ওর দিকে শিফট করে এসেছে এবং ওদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হয়েছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই হিলিয়াম মলিকিউলগুলো কিন্তু বাই ডিফল্ট, মানে প্রথম থেকে ওরা কিন্তু ডাইপোলার ছিল না, কিন্তু কোনো একটা মিডিয়ামে একসঙ্গে থাকতে থাকতে এমন একটা সিচুয়েশন অ্যারাইজ করলো যে ওরা ডাইপোলার হয়ে গেল। এবং এরপরে ওদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে সেটাকে আমরা বলতে পারবো আহিত ডাইপোল। অর্থাৎ দুজনের মধ্যেই ডাইপোলটা ইনডিউসড হয়েছে, দুজনের মধ্যেই ডাইপোলটা সিচুয়েশনে থাকতে থাকতে তৈরি হয়েছে, কেউ বাই ডিফল্ট ডাইপোলার ছিল না। এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তাহলে আমরা যেটা দেখি যে এই ফোর্স অফ অ্যাট্রাকশন, লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন, দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বা ইনভার্সলি প্রপোর্শনাল টু বলতে পারো r⁶। মানে বুঝতেই পারছো r⁶। অতএব দূরত্ব যত কম হবে ওদের মধ্যবর্তী আকর্ষণ বল তত বেশি হবে। এবং আমরা দেখতে পাই যে কোন ধরনের মলিকিউলের ক্ষেত্রে এই বিষয়টা দেখা যায়, হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম। অতএব নন পোলার মলিকিউলগুলোর ক্ষেত্রে, নন পোলার বা অধ্রুবীয় মলিকিউল যাদের মধ্যে বাই ডিফল্ট প্লাস মাইনাস সেপারেশন থাকে না, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই কিছু কিছু পোলার মলিকিউলের ক্ষেত্রেও কিন্তু আমরা লন্ডন ফোর্সের এক্সিস্টেন্স পাই। ক্লিয়ার? লন্ডন ফোর্স বলার কারণ হচ্ছে অ্যাকর্ডিং টু নেম অফ সায়েন্টিস্ট যিনি পুরো বিষয়টাকে এক্সপ্লেন করেছেন তার নাম অনুযায়ী লন্ডন ফোর্স। এবং আহিত ডাইপোল আকর্ষণ বল বলতে যেটা আমরা বুঝলাম, আরো একবার আমি একটা দুটো সেন্টেন্সে বলে দিচ্ছি যে দুটো অ্যাটম বা দুটো মলিকিউল যারা বাই ডিফল্ট নন পোলার, যাদের মধ্যে কোনো পোলারিটি নেই, তারা কি হয় একটা মিডিয়ামে থাকতে থাকতে একটা সময় এরকম জেনারেট করে যে তাদের মধ্যে পোলারিটি চলে আসে। এবং যে মুহূর্তে পোলারিটি চলে এলো, এর প্লাসটা এর মাইনাসটাকে অ্যাট্রাক্ট করবে,
বাই ক্যারেক্টার, আর এর প্লাসটা আবার অন্য একটা মাইনাসকে অ্যাট্রাক্ট করবে, তার প্লাসটা আবার অন্য একটা মাইনাসকে অ্যাট্রাক্ট করবে, এরকম করে ওদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন ডেভেলপড হয়। দ্যাট ইজ ইনডিউস ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন, অথবা আহিত ডাইপোল আকর্ষণ বল। ক্লিয়ার? নেক্সট আমরা সেকেন্ড টপিকটায় আসবো, দ্যাট ইজ ডাইপোল আকর্ষণ বল। আশা করি তোমরা খানিকটা আইডিয়া করতে পারছো যে ডাইপোল কি হবে। দেখো, আমরা 2 নম্বর বিষয়টা চলে আসি। মনে করো আমি দুটো HCl মলিকিউলের কথা চিন্তা করছি। HCl মলিকিউলের ক্ষেত্রে অলরেডি এই দিকটা আমার হচ্ছে স্লাইটলি নেগেটিভ, এই দিকটা আমার স্লাইটলি পজিটিভ। কেন? তার কারণ ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ। ক্লোরিন কি করবে, এই যে এখানে যে বন্ড পেয়ার রয়েছে এই বন্ড পেয়ারগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে রাখবে, তারপরে ক্লোরিনটা হয়ে যাবে স্লাইটলি মাইনাস। ঠিক একই রকম ভাবে এই মলিকিউলটার ক্ষেত্রে এটা হচ্ছে স্লাইটলি মাইনাস, এটা হচ্ছে স্লাইটলি প্লাস। এই অবস্থায় ওদের মধ্যে যে ফোর্সেস অফ অ্যাট্রাকশন কাজ করবে, এই অবস্থায় ওদের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়াশীল হবে, সেটাকে আমরা বলতে পারবো ডাইপোল আকর্ষণ বল। কি ধরনের মলিকিউলের ক্ষেত্রে দেখা যায়? সাধারণত যারা বাই ডিফল্ট পোলার, যেমন H2O, যেমন NH3, যেমন HCl, এই ধরনের মলিকিউলের ক্ষেত্রে কিন্তু আমরা ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে দেখতে পাই, যেটা তোমাদের খুব সহজে আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম। দুটো ডাইপোলার মলিকিউল যারা বাই ডিফল্ট ডাইপোলার, যারা ইন বন্ড ডাইপোলার, তাদের মধ্যেই ফোর্সেস অফ অ্যাট্রাকশন ক্রিয়াশীল হচ্ছে। H+Cl-, H+Cl-, এইটা একটা ডাইপোলার সিস্টেম, এটা একটা ডাইপোলার সিস্টেম। এই ডাইপোলার সিস্টেমের নেগেটিভ পার্টটা এটার পজিটিভ পার্টকে একটা ফোর্সেস অফ অ্যাট্রাকশনে, একটা আকর্ষণ বলে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। দ্যাট ইজ ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। ক্লিয়ার? এবং এটা আমরা দেখতে পাই যে অবশ্যই দূরত্বের সঙ্গে এটা রিলেটেড হয় একই রকম ভাবে। F এক্ষেত্রেও প্রপোর্শনাল টু 1/r⁶, মানে ব্যাসার্ধ, ওদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটাকে যদি আমি r ধরে নিই, তাহলে F ইজ ডাইরেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু r⁶। মানে এইভাবে ঠিক এই রিলেশনশিপটা ওরা মেনটেন করে। এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে r এর ভ্যালু যত বেশি হবে ফোর্স তত কম হবে, r এর ভ্যালু যত কম হবে ফোর্স তত বেশি হবে। মানে মধ্যবর্তী দূরত্ব যত কম আকর্ষণ বল তত বেশি, মধ্যবর্তী দূরত্ব যত বেশি আকর্ষণ তত কম। ক্লিয়ার? নেক্সট এবার আমরা চলে আসবো 3 নম্বরে, সেটাতে আমাদের বলা আছে ডাইপোল আহিত ডাইপোল। দেখেন, ডাইপোল আহিত ডাইপোল means ডাইপোল ইনডিউস ডাইপোল। তো ডাইপোল ইনডিউস ডাইপোলের বিষয়টা কি? গত দুটো টপিক থেকে তোমাদের আইডিয়া মোটামুটি হয়ে গেছে যে প্রথমটা ছিল হাইটো ডাইপোল, কেউই ডাইপোলার ছিল না, মিডিয়ামে এসে ডাইপোল হয়েছিল। তারপরেরটা এলাম ডাইপোল, দুজনেই ডাইপোল ছিল। এবার এটার ক্ষেত্রে কি, একটা ডাইপোল একটা আহিত ডাইপোল। তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো? অবশ্যই এরকম একটা মলিকিউল রয়েছে, মনে করো ধরো আমি একটা H2O মলিকিউলের কথা চিন্তা করছি, একটা H2O মলিকিউল, সে H2O মলিকিউলের স্ট্রাকচার এইরকম, আমি ভাবে যদি এটাকে বোঝানোর চেষ্টা করি, এটার ক্ষেত্রে বুঝতেই পারছো এটা একটা H2O মলিকিউল। এখানে অক্সিজেনটা তড়িৎ-ঋণাত্মক হওয়ার জন্য অক্সিজেনের দিকে ইলেকট্রন বেশি থাকবে, এই পার্টটা হয়ে যাবে স্লাইটলি মাইনাস, আর আরেকটা আমরা এদিকটা যেহেতু হাইড্রোজেন নিউট্রন আছে এটা হয়ে গেল আমার স্লাইটলি প্লাস। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের এই যে মলিকিউলটা, এটা বাই ডিফল্ট ডাইপোলার, ও একটা ডাইপোলার মলিকিউল। ক্লিয়ার? এবার আমি যদি এদিকে একটা নন পোলার মলিকিউল রাখার চেষ্টা করি, এ হচ্ছে নন পোলার, তাহলে কি হবে? মিডিয়ামে যদি এরা সঙ্গে সঙ্গে, মানে এরা যদি একই সঙ্গে থাকতে শুরু করে, এই মাইনাসটা তো ওর প্লাসটাকে কন্টিনিউয়াসলি নিজের দিকে অ্যাট্রাক্ট করতেই থাকবে, এরকম করতে করতে একটা সিচুয়েশন আসবে যখন দেখা যাবে যে ও তো ডাইপোলার ছিলই, ওকেও ও কি করলো, ওর সঙ্গে সঙ্গে ডাইপোলার করে নিল, তারপর এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে সেটাকে আমরা বলতে পারছি ডাইপোল আহিত ডাইপোল। মানে একটা মলিকিউল যে বাই ডিফল্ট ডাইপোলার, আরেকটা মলিকিউল যে বাই ডিফল্ট ডাইপোলার ছিল না, কিন্তু মিডিয়ামে ওর সঙ্গে থাকতে থাকতে ওর মধ্যে ডাইপোল ডেভেলপ হলো, ওর মধ্যে পোলারিটি চলে এলো, প্লাস মাইনাস সেপারেশন চলে এলো। এবার ওদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে দ্যাট ইজ ডাইপোল আকর্ষণ বল। এক্ষেত্রে নন পোলার মলিকিউলটা জলের সঙ্গে তোমরা আয়োডিন কনসিডার করতে পারো, জলের সঙ্গে আয়োডিন মলিকিউলের, মানে জলের মধ্যে
আয়োডিনের যে ফোর্স অফ অ্যাট্রাকশন, অ্যাকচুয়ালি আয়োডিন জলে খুব ভালো সলিউবল হয় না, তো সেক্ষেত্রে তাও একটা মাইল্ড অ্যাট্রাকশন ফোর্স ওদের মধ্যে থাকে, দ্যাট ইজ ডাইপোল, হাইড্রোডাইপোল আকর্ষণ বল, ডাইপোল, ইনডিউস ডাইপোল, ফোর্স অফ অ্যাট্রাকশন। ক্লিয়ার? তো এই তিনটে ফোর্স অফ অ্যাট্রাকশন আমার একটু বলার ছিল, আমি তিনটে ফোর্স অফ অ্যাট্রাকশন বলে দিলাম। এবার আমরা ডিরেক্ট চলে আসবো হচ্ছে প্রপার্টিজ অফ গ্যাসেস। প্রপার্টিজ অফ গ্যাসেস মানে গ্যাসের ধর্ম। তোমরা ছোট ক্লাস থেকে বহুবার এই বিষয়টা পড়ে এসছো যে গ্যাসের ধর্ম, গ্যাসের প্রপার্টি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তো প্রপার্টিজ অফ গ্যাসেস বলতেই আমরা সবার প্রথম গ্যাসের যে ধর্মগুলোর কথা কনসিডার করি বা যে ধর্মগুলো নিয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে নাম্বার 1 গতিশীলতা, মিনস মুভমেন্ট অফ দ্য গ্যাসিয়াস মলিকিউলস। তো দেখো অ্যাকচুয়ালি আমি একদম প্রথমেই তোমাদের বলেছি যে গ্যাসিয়াস স্টেটে, গ্যাসিয়াস ফেজে মলিকিউলগুলোর মধ্যে যে বিষয়টা থাকে সেই বিষয়টা হচ্ছে যে ওদের মধ্যবর্তী দূরত্বটা থাকে ম্যাক্সিমাম, ওদের মধ্যেকার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে মিনিমাম, মানে ওদের মধ্যে আকর্ষণ বলের পরিমাণটা থাকে সর্বাধিক, ওদের মধ্যবর্তী দূরত্বটা থাকে সর্বাধিক, ওদের মধ্যে আকর্ষণ বলটা থাকে সর্বনিম্ন। তার ফলে মলিকিউলগুলো প্রত্যেকটা মলিকিউল ইন্ডিভিজুয়ালি মানে ভেরি মাচ ফ্রি হয় টু মুভ। দ্যাট ইজ ওয়াই গ্যাসিয়াস স্টেটে আমরা যে বিষয়টাকে মানে গ্যাস মানে কোনো একটা গ্যাসীয় পদার্থের যে ধর্মটাকে আমরা খুব সিম্পলি পাই, দ্যাট ইজ গ্যাস মলিকিউলসের গতিশীলতা অথবা গ্যাস মলিকিউলসের মুভমেন্ট। দে আর comparatively much free to move than the substance in solid state and in liquid state, মানে কঠিন অবস্থায় অথবা লিকুইড অবস্থায় অথবা তরল অবস্থায় পদার্থগুলোর মলিকিউলগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন যতটা থাকে গ্যাসিয়াস স্টেটে তো ততটা থাকে না। তার ফলে আমরা কি দেখতে পাই যে গ্যাসিয়াস স্টেটে মলিকিউলগুলো কিন্তু খুব ফ্রিলি মুভ করতে পারে। তো প্রথম প্রপার্টি আমরা যেটা বলতে পারি দ্যাট ইজ মুভমেন্ট অথবা গতিশীলতা। ক্লিয়ার? 2 নম্বর আমরা যেটাতে চলে আসবো খুব সিম্পলি, সেটা হচ্ছে শেপ অ্যান্ড ভলিউম। বুঝতেই পারছো, আকার এবং আয়তন। আমি আগেই বলেছি যে গ্যাসিয়াস স্টেটে মলিকিউলগুলোর মধ্যে আকর্ষণ বলের পরিমাণ এতটাই কম যে ওদের কোনো নির্দিষ্ট আকার নেই, আয়তন নেই। ক্লিয়ার? 3 নম্বর আমরা চলে আসবো হচ্ছে চাপ মানে প্রেশার। তো দেখো চাপ মানে আমরা অ্যাকচুয়ালি কি জানি? চাপ মানে আমরা জানি হচ্ছে প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। অ্যাকচুয়ালি প্রেশার বলতে বা চাপ বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে ফোর্স বাই এরিয়া, মানে বল বাই ক্ষেত্রফল। এটাকে যদি আমরা বল বলি, এটা হলো আমাদের বল, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো গ্যাসিয়াস স্টেটে মলিকিউলগুলো খুব মুভমেন্টের মধ্যে থাকে, মলিকিউলগুলো কন্টিনিউয়াসলি মুভ করে এবং তার ফলে আমরা যেটা দেখতে পাই যে ওই গ্যাস মলিকিউলগুলোকে যে কন্টেনার বা যে পাত্রের মধ্যে রাখা হয়েছে সেই পাত্রের দেওয়ালে, সেই পাত্রের টপ ওয়ালে অথবা ডাউন ওয়ালে অথবা চারিদিকের দেওয়ালে ওই মলিকিউলগুলো কন্টিনিউয়াসলি কোলাইড করে এবং এই কন্টিনিউয়াস কলিশনের ফলে মলিকিউলগুলো কিন্তু পাত্রের দেওয়ালের ওপর লম্বভাবে মানে পারপেন্ডিকুলারলি একটা বল প্রয়োগ করে, পারপেন্ডিকুলারলি আমি বললাম একটা বল প্রয়োগ করে, যে বলটা প্রয়োগ করার ফলে ওই পাত্রের দেওয়ালের নির্দিষ্ট ক্ষেত্রফলের ওপর যে প্রযুক্ত বল ওই গ্যাস মলিকিউলগুলো দ্বারা গ্যাস মলিকিউলগুলো দ্বারা দেওয়া হয় সেটাকেই আমরা বলি হচ্ছে ওই গ্যাস মলিকিউলগুলোর প্রেশার। যেহেতু গ্যাসিয়াস স্টেটে মলিকিউলগুলো কন্টিনিউয়াস একটা মুভমেন্টের মধ্যে থাকে, কন্টিনিউয়াস একটা মোশন ওরা মেনটেন করে, সেই মোশনটা মেনটেন করার জন্য ওই গ্যাস মলিকিউলগুলো পাত্রের দেওয়ালে কিন্তু একটা সংঘর্ষের সম্মুখীন হয়, পাত্রের দেওয়ালে কিন্তু একটা কলিশনের সম্মুখীন হয়। সেই পাত্রের দেওয়ালের একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের ওপর যে সংঘর্ষটা গ্যাস মলিকিউলগুলো দ্বারা প্রযুক্ত হয়, যে বলটা গ্যাস মলিকিউলগুলো দ্বারা প্রযুক্ত হয়, দ্যাট ইজ দ্য প্রেশার অফ দ্য গ্যাস
গ্যাসিয়াস সাবস্টেন্স। ক্লিয়ার? তাহলে গ্যাসিয়াস সাবস্টেন্সের আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে প্রেশার, যে প্রেশারটা হচ্ছে বেসিক্যালি ওর মুভমেন্টের জন্যই হয়। মুভমেন্টের জন্য ও মানে কন্টেনারের বা ভেসেলের ওয়ালে একটা ফোর্স অ্যাপ্লাই করে এবং একটা ডেফিনাইট এরিয়ার উপরে যে এক্সার্টেড মানে যে ফোর্সটাও অ্যাপ্লাই করে, দ্যাট exerted force by area is known as the pressure given by the substance in gaseous state. ক্লিয়ার? তাহলে 3 নম্বর আমরা যেটা বললাম যে গ্যাসিয়াস স্টেটে বা মানে গ্যাসীয় অবস্থায় প্রথমত হচ্ছে মুভমেন্ট বলে দিলাম, দ্বিতীয়ত হচ্ছে শেপ অ্যান্ড ভলিউম, তৃতীয়ত হচ্ছে আমাদের প্রেশার। তো 4 নম্বর আমরা যে প্রপার্টিটাতে যাব সেটা হচ্ছে ডিফিউশন। বাংলায় এটাকে আমরা বলি হচ্ছে ব্যাপন, ইংরেজিতে আমরা বলি হচ্ছে ডিফিউশন। ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। আমরা প্রত্যেকেই প্রত্যেক দিনের জীবনে ডিফিউশনের এক্সাম্পল কিছু না কিছু দেখতে পাই। ঘরের একটা কোনায় ধূপ জ্বালালে বা ঘরের একটা কোনায় কোথাও পারফিউম ইউজ করলে আমরা এখানে দাঁড়িয়ে সেই পারফিউমটাকে ফিল করতে পারবো। সেটা কিন্তু গ্যাসের ডিফিউশন প্রপার্টির জন্যই। ডিফিউশন প্রপার্টিটা কি, যে গ্যাস মলিকিউলগুলোর মধ্যে ডিস্টেন্স এত বেশি থাকে, গ্যাস মলিকিউলগুলোর মধ্যে ডিস্টেন্স বেশি থাকার জন্য অন্য একটা গ্যাস মলিকিউল আরেকটা গ্যাস মলিকিউলের, ধরো দুটো মলিকিউলের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে এইটা, এবার দুটো মলিকিউলের মধ্যেকার ডিস্টেন্স এত বেশি হওয়ার জন্য অন্য একটা গ্যাস মলিকিউল কি করে, খুব ইজিলি এর মধ্যে দিয়ে পাস আউট করে চলে যেতে পারে। তার ফলে আমরা কি দেখতে পাই, যে গ্যাসের এই ডিফিউশন প্রপার্টিটা রয়েছে। গ্যাস সবসময় একটা হাইয়েস্ট ভলিউমের মধ্যে স্প্রেড করার একটা টেন্ডেন্সি দেখায়। অনেক ডিটেলস হয়ে যাবে, আমি জাস্ট খুব সিম্পলি বলে দিচ্ছি। ডিফিউশন মানে হচ্ছে গ্যাসের যে ধর্মের জন্য গ্যাস একটা ক্ষুদ্র আয়তন বা একটা স্মলার ভলিউম থেকে একটা লার্জ ভলিউমের মধ্যে স্প্রেড করার টেন্ডেন্সি থাকে, দ্যাট ইজ ডিফিউশন। গ্যাস এবং গ্যাসের এই টেন্ডেন্সিটা থাকার কারণ হচ্ছে গ্যাস মলিকিউলগুলোর ইন্টারমলিকুলার ডিস্টেন্স। গ্যাস মলিকিউলগুলোর ইন্টারমলিকুলার ডিস্টেন্স হাই হওয়ার জন্যই কিন্তু আমরা দেখতে পাই যে গ্যাস এই ডিফিউশন প্রপার্টিটা শো করে। ক্লিয়ার? তাহলে আমরা ফোর্থ প্রপার্টি যেটা আমরা বললাম সেটা হচ্ছে গ্যাসের ডিফিউশন। এছাড়া আরো দুটো প্রপার্টির কথা আমি বলবো, সেটা হচ্ছে নাম্বার 1 এক্সপ্যানশন মানে প্রসারণশীলতা, আর কম্প্রেশন মানে সংকোচনশীলতা। মানে গ্যাস মলিকিউলগুলোর মধ্যে যেহেতু আকর্ষণ বল কম থাকে, তাই জন্য গ্যাস মলিকিউলগুলো কিন্তু মানে ম্যাক্সিমাম এক্সপ্যান্ড করতে পারে। তুমি একটা গ্যাসকে যখন তুমি একটা স্মল ভলিউম থেকে লার্জ ভলিউমে নিয়ে আসছো, লার্জ ভলিউম পুরোটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ছে। কেন? কারণ মলিকিউলগুলো ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেন করার ক্ষমতা আছে। ঠিক সিমিলারলি দুটো গ্যাস মলিকিউল যখন এই জায়গায় রয়েছে, তুমি ওদেরকে কম্প্রেস করে কাছাকাছি আনতে এতটা অবধি কাছাকাছি আনতে পারো, যেটা তুমি লিকুইড বা সলিড স্টেটের ক্ষেত্রে এতটা কম্প্রেস করার বা এতটা চাপিয়ে দেওয়ার বা এতটা কম্প্রেশনের কোনো স্কোপ তুমি পাচ্ছ না। দ্যাট ইজ ওয়াই গ্যাসের ক্ষেত্রে আরও দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি কিন্তু গ্যাসের এক্সপ্যানশন, গ্যাসিয়াস স্টেটে এক্সপ্যানশন সবচেয়ে বেশি হয়, আর নাম্বার 2 হচ্ছে কম্প্রেশন। গ্যাসিয়াস স্টেটে কিন্তু কম্প্রেশন বা সংকোচন সবচেয়ে বেশি হয়। ক্লিয়ার? তাহলে আমরা এখানে আরও দুটো প্রপার্টি একটু লিখে নেব, এক্সপ্যানশন and compression. মেইন প্রপার্টিজ গ্যাসের যদি আমরা বলি, আমরা এই 5টা প্রপার্টিকে মেইন প্রপার্টি হিসাবে বলতে পারবো। এটা ছাড়া আমাদের আরেকটা প্রপার্টি যেটা আমরা বলি, দ্যাট ইজ ডেনসিটি। অথবা ঘনত্ব। তোমরা জানো যে ঘনত্ব বা ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম। তো ডেনসিটি মাসের উপরেও যেমন ডিপেন্ড করে, ঠিক সিমিলারলি ভলিউমের উপরেও ডিপেন্ড করে। তাহলে আমরা যেটা দেখতে পাই যে গ্যাসের ক্ষেত্রে মলিকিউলগুলোর ডিস্টেন্স বেশি হওয়ার জন্য, মনে করো যদি সলিড স্টেট হয়, আমি এই জায়গায় মানে এতটা জায়গায় এটা আমার 4টে সলিড মলিকিউল, আমি এই জায়গার মধ্যে এটাকে রেখে দিতে পারছি, যেহেতু ওদের মধ্যবর্তী ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা কম। তাহলে ওর ভলিউম কতটুকু হবে, ম্যাক্সিমাম এইটুকু আমি ধরে নিই, চলো ধরে নিই। এবার মনে করো যদি এটা আমার 4টে গ্যাসিয়াস মলিকিউল হতো, তাহলে ওরা তো এত কাছাকাছি থাকতো না। তাহলে সেক্ষেত্রে আমি মলিকিউলগুলো হয়তো এতটা ছড়িয়ে রয়েছে, এরকম ছড়িয়ে রয়েছে। তাহলে সেক্ষেত্রে সলিড স্টেটে তুমি যদি এইটুকু জায়গা মানে এইটুকু ভলিউম কনসিডার করো, তার মধ্যে তুমি কটা মলিকিউল পাচ্ছ, 4টে মলিকিউল পাচ্ছ। কিন্তু গ্যাসিয়াস স্টেটে যখন দে আর ফার অ্যাপার্ট ফ্রম ইচ আদার, তখন তুমি পার্টিকুলার জায়গায় কটা মলিকিউল পাচ্ছ, হয়তো একটাই মলিকিউল পাবে অথবা দুটো। সলিডের থেকে ডেফিনেটলি কম পাবে। যেহেতু গ্যাসিয়াস স্টেটে
একটা ডেফিনাইট একটা ইউনিট ভলিউমে নাম্বার অফ মলিকিউলস কম থাকে, তাই গ্যাসিয়াস স্টেটে যে কোনো একটা সাবস্টেন্সের ডেন্সিটি কিন্তু কমই হয়। ডেন্সিটি ইন গ্যাসিয়াস স্টেট ইজ অলওয়েজ স্মলার দ্যান দ্য সাবস্টেন্স দ্যাট বা দ্যান দ্য সাবস্টেন্স ইন সলিড স্টেট অ্যান্ড লিকুইড স্টেট। গ্যাসিয়াস স্টেটে কোনো একটা সাবস্টেন্সের ডেন্সিটি কিন্তু সলিড স্টেট বা লিকুইড স্টেটের কম্প্যারিজনে কমই হয়। তার কারণ গ্যাসিয়াস স্টেটে ইউনিট ভলিউমে অর্থাৎ একক আয়তনে অণু বা আয়নের সংখ্যা যেটাই বলো না কেন সেটা কম হয়। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের প্রপার্টিজ অফ গ্যাসেস। আমরা এই 6টা প্রপার্টি পড়বো, তার মধ্যে 5টাকে আমরা একটু বেশি গুরুত্ব দিই। এই এক্সপ্যানশন আর কম্প্রেশনটাকে একটু মানে আমরা সবগুলোই পড়বো, বাট আমি এই 6টা প্রপার্টিকে বেশি গুরুত্ব দিচ্ছি। এছাড়া ভিসকোসিটি বা আরো অন্যান্য বিষয় আছে, আমি সেগুলোতে যাচ্ছি না। আপাতত আমরা এই 6টা প্রপার্টিজের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। নেক্সট, দেখো যেমন আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিয়ে পরের টপিকটায় যাই। সেটা হচ্ছে যে যদি মনে করো আজকে আমি আমার বাড়ি থেকে ভিডিও তৈরি করছি, পড়াচ্ছি তোমাদের, তা আমাকে যদি কেউ ইউনিভার্সালি লোকেট করতে চায় যে ইউনিভার্সালি আমার পজিশনটা এখন কি, আমার লোকেশন কি, সেক্ষেত্রে আমার অ্যাড্রেস বা আমার পোস্টাল অ্যাড্রেসটা কিন্তু সবার ক্ষেত্রে সুইটেবল হবে না। তো সেক্ষেত্রে আমাকে লোকেট করার জন্য সবচেয়ে সুইটেবল কি হবে? সবচেয়ে সুইটেবল হবে হচ্ছে আমার এই বাড়ির লংগিটিউড অ্যান্ড ল্যাটিটিউড, মানে বাংলায় আমরা যেটাকে বলি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। আমরা যদি আমি আমার বাড়ির যদি অক্ষাংশ দ্রাঘিমাংশ যেভাবে জিপিএস স্যাটেলাইটগুলো ট্রেস করে বিভিন্ন এরিয়া বিভিন্ন অ্যাড্রেস, ঠিক সিমিলারলি যদি লংগিটিউড ল্যাটিটিউডটাকে আমি বলতে পারি, লংগিটিউড ল্যাটিটিউডটাকে যদি আমি এক্সপ্লেন করতে পারি, তাহলে আমি কিন্তু আমার লোকেশনটাকে পারফেক্টলি বলতে পারি। ক্লিয়ার? তাহলে আমি আমার লোকেশনটাকে যদি পারফেক্টলি বলতে পারি, তার জন্য আমার কি কি দরকার হচ্ছে? লংগিটিউড এবং ল্যাটিটিউড। ঠিক সিমিলারলি একটা গ্যাসকে যদি আমি পুরোপুরি ডিফাইন করতে চাই, একটা গ্যাসকে যদি আমি পারফেক্টলি ডিফাইন করতে চাই, তাহলে চারটে ক্যারেক্টারের হেল্প আমাকে কিন্তু নিতে হবে, বা 4টে প্যারামিটারের হেল্প কিন্তু আমাকে নিতে হবে। ক্যারেক্টার নয়, 4টে প্যারামিটারের হেল্প আমাকে নিতে হবে। সেই 4টে প্যারামিটার কি? ইনিশিয়ালি প্রথম একদম যেটা আমার হেল্প নিতে হবে, দ্যাট ইজ মাস, মানে ভর অ্যাকচুয়ালি। 2 নম্বর আমাকে নিতে হবে হচ্ছে ভলিউম, দ্যাট ইজ আয়তন অ্যাকচুয়ালি। 3 নম্বর আমাকে নিতে হবে হচ্ছে প্রেসার, মানে চাপ অ্যাকচুয়ালি। 4 নম্বর আমাকে নিতে হবে হচ্ছে টেম্পারেচার, মানে উষ্ণতা। যেমন আমি পড়াতে অনেক সময় জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, জলের স্ফুটনাঙ্ক কত? 10 জনের মধ্যে 7 জন স্টুডেন্টের ক্ষেত্রে, হয়তো আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমিও 100 ডিগ্রি সেলসিয়াস বলে দিতাম, যেরকম বাকি 7 জন বলে 100 ডিগ্রি সেলসিয়াস। আমি স্টুডেন্ট যখন ছিলাম তখন আমিও জানতাম না। এখন আমি সামান্য একটু পড়াশোনা করেছি বলে আমি জানি বা একটু জ্ঞান ফ্যান দিতে পারি। তো জলের স্ফুটনাঙ্ক বা জলের বয়লিং পয়েন্ট যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আমরা খুব সিম্পলি বলে দিই 100 ডিগ্রি সেলসিয়াস। সেই কথাটা কিন্তু ইনকমপ্লিট, সেই কথাটা কিন্তু অসম্পূর্ণ। জল কিন্তু সবসময় 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বয়েল করে না। জল তখনই 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বয়েল করবে যদি তোমার অ্যাটমসফিয়ারিক প্রেসার হয় 1 atm অথবা 76 সেন্টিমিটার অফ মার্কারি, মানে যেটাকে আমরা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলি। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ 1 atm অথবা 76 সেন্টিমিটার অফ মার্কারি স্ট্যান্ডার্ড যে প্রেসার, সেই প্রেসারেই কিন্তু জল 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বয়েল করবে। প্রেসার যদি কম বেশি হয় তাহলে কিন্তু জল কখনোই 100 ডিগ্রি সেলসিয়াসে বয়েল করবে না। তাহলে কমপ্লিটলি যদি আমাকে বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার বলতে হয়, আমি কি বলবো? বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার ইজ 100 ডিগ্রি সেলসিয়াস অ্যাট 1 atm প্রেসার। ক্লিয়ার? বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেলসিয়াস বা 100 ডিগ্রি সেলসিয়াস ইন স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। ক্লিয়ার? তো ঠিক সিমিলারলি তোমাকে যদি আমি এখন বলি যে এই কন্টেনার একটা দেওয়া হলো তোমাকে, এই কন্টেনারের মধ্যে 50 ml গ্যাস আছে, কথাটা কিন্তু অসম্পূর্ণ হলো না। চলো আমি কি করলাম, আমি আবার কারেকশন করলাম, আমি বললাম এই কন্টেনারের মধ্যে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 50 ml গ্যাস আছে।
তাও কিন্তু কথাটা ইনকমপ্লিট। কথাটা কমপ্লিট হবে তখনই যখন আমি বলবো যে একটা ডেফিনাইট ভরে বা একটা ডেফিনাইট মাসটাকে আমি কনস্ট্যান্ট ধরে নিয়ে যদি আমি বলি যে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 atm প্রেসারে এই কন্টেনারের মধ্যে 50 ml গ্যাস আছে, তাহলে কিন্তু গিয়ে আমার কথাটা কমপ্লিট হলো। কারণ আমি যদি এই গ্যাসটাকে, এই 50 ml গ্যাসটাকে ডিফাইন করার সময় ওর টেম্পারেচার অথবা ওর প্রেসারটাকে মেনশন না করি, তাহলে কিন্তু আমি এই গ্যাসটাকে 50 ml কোনোভাবেই বলতে পারবো না। ক্লিয়ার? তাহলে একটা গ্যাসের সমস্ত প্রপার্টিগুলোকে এক্সপ্লেন করার জন্য আমাকে ওর মাসটাকে কনসিডার করতে হবে, ওর ভলিউমটাকে কনসিডার করতে হবে, ওর প্রেশারটাকে কনসিডার করতে হবে, ঠিক সিমিলারলি ওর টেম্পারেচারটাকেও কনসিডার করতে হবে। তা আমরা সবার প্রথম যেটা আমি পড়াতে গিয়ে দেখেছি যে আমাদের যেটা আমি নিজের রেসপেক্টে যদি বলি, তাহলে যেটা আমি সবচেয়ে বেশি ভুলে যাই বা ভুলে যেতাম সেটা হচ্ছে ইউনিট কনভার্সন অফ প্রেশার। ভলিউম টেম্পারেচারটা মোটামুটি মনে থাকে, তা আমি প্রেশার থেকেই শুরু করছি, ইউনিট কনভার্সন এবং প্রেশার কাকে বলে বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তো দেখো আমি জাস্ট খুব সিম্পলি, খুব সংক্ষেপে বলবো, প্রেশার means force by area। যদি সিজিএস ইউনিটে, সিজিএস মেথডে আমি দেখি, তাহলে ইউনিট কি হবে? ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার, অ্যাকচুয়ালি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। যদি এসআই ইউনিটে আমরা দেখি, তাহলে আমরা কি দেখব? নিউটন বাই মিটার স্কোয়ার, অ্যাকচুয়ালি নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আমরা কিন্তু পাস্কেলও বলি, পাস্কেল। ক্লিয়ার? এবার দেখো আমরা যদি প্রেসারের ডিটারমিনেশন তোমরা সেই পড়েছো যে প্রেসার ইজ ইকুয়াল টু, তোমরা আরেকটা ফর্মুলা পড়েছিলে, প্রেসার ইজ ইকুয়াল টু এইচ ইন্টু ডি ইন্টু জি। পড়েছো হাইট, ডেন্সিটি অফ মার্কারি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এগুলো তোমরা পড়েছো। তো আমি এই সব ফর্মুলাগুলো তোমরা একটু দেখে নেবে, এগুলো আমার এখানে অতটা ইম্পর্টেন্ট না। আমার যেটা বেশি ইম্পর্টেন্ট দ্যাট ইজ ইউনিট কনভার্সন। স্ট্যান্ডার্ড প্রেসার, স্ট্যান্ডার্ড প্রেসার তোমরা জানো যে স্ট্যান্ডার্ড টেম্পারেচারে বা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচারকে যদি আমরা কনসিডার করে নিই, সেই স্ট্যান্ডার্ড টেম্পারেচারে তোমার একটা মার্কারি স্ট্যান্ড 76 সেন্টিমিটার অফ মার্কারি, 76 সেন্টিমিটার অফ মার্কারি স্ট্যান্ডের যেটা প্রেসার, সেই প্রেসারটাকেই আমরা কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হিসেবে ধরে নিই। সেটাকে 0 ডিগ্রি সেলসিয়াসটা আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার, 76 সেন্টিমিটার অফ মার্কারি স্ট্যান্ডকে আমি স্ট্যান্ডার্ড ধরে নিই। তার যে প্রেসার, সেই স্ট্যান্ডের মধ্যে প্রেসার রাখলে যে প্রেসারটা এক্সার্ট হচ্ছে, সেটাকে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড প্রেসার বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হিসেবে ধরে নিই, যার মান হচ্ছে 1 atm। তাহলে আমি জাস্ট খুব সহজভাবে এটিএম এর সঙ্গে বাকি ইউনিটগুলোর যে রিলেশন, সেই রিলেশনগুলোকে এখানে লিখবো। সেই ইউনিটগুলো তোমরা অবশ্যই পুরো ক্লাসটাই তোমরা তোমাদের খাতায় নোট ডাউন করবে এবং এই জায়গাগুলোকে তোমরা একটু ইম্পর্টেন্স দেবে, কারণ ইউনিট কনভার্সন কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে একটা কমন অঙ্ক, আমি একটা কমন অঙ্ক যদি ইউনিট কনভার্সন করতে না পারি, দেখা গেল আমি হয়তো বুঝতেই পারলাম না, অঙ্কটা সলভ করে আসতে পারলাম না। তো সেই কারণে সেক্ষেত্রে ইউনিট কনভার্সন বিশেষ করে প্রেসারে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের করতে ভুল হয়ে যায়। ক্লিয়ার? তো দেখো প্রেসারের কতগুলো ইউনিট কনভার্সন আমি বলে দিচ্ছি। যেমন 1 atm is equal to 76 centimeter of mercury is equal to 760 millimeter of mercury is equal to 760 torr। দেখো তুমি যদি একটা মনে রাখো, বাকি তিনটে মনে রাখা তোমার পক্ষে সহজ। আমি বলবো এটিএম এর সঙ্গে বাকিগুলোকে রিলেট করে রাখবে, তাহলে যখন দরকার তুমি যার থেকে মানে একটা থেকে অন্যটাতে সুইচ করতে পারবে তোমার ইচ্ছে মতো। কিন্তু তুমি যদি সবগুলো মনে রাখো তাহলে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্লিয়ার? তাহলে আমি 1 atm is equal to 76 সেন্টিমিটার অফ মার্কারি, 1 atm is equal to 760 মিলিমিটার অফ মার্কারি, 760 টর। এবার আমি নিউটন পার মিটার স্কোয়ার আর এটাতে যদি চলে আসি, 1.01325 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কোয়ার, 1.01325 into 10 to the power 6 ডাইন
পার সেন্টিমিটার স্কয়ার। দেখো এই দুটোকে মানে সিজিএস আর এসআই কে তুমি যদি মনে রাখতে চাও খুব সহজেই তুমি মনে রাখতে পারো যে এই ক্ষেত্রে 1.01325 * 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, 1.01325 * 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এছাড়া আরো দুটো ইউনিট আমি করব, একটা হচ্ছে 1.01325 বার এবং 14.7 psi। এই টোটাল এতগুলো ইউনিট প্রেসারের আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা খুব মাইনিউটলি মনে রাখার চেষ্টা করবে। অনেক ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট জায়গায় আমরা কিন্তু এই কনভার্সন মানে এই ইউনিট কনভার্সনগুলোর জন্য কিছু অঙ্ক করতে পারি না। সেটা অনেক ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দেখা যায় যে ইউনিট কনভার্সন না জানার জন্য জাস্ট অঙ্কটা করতে পারা গেল না। ইউনিট কনভার্সন বিশেষ করে প্রেসারের আমি এটিএম এর সঙ্গে সবগুলো মনে রাখতে বলি কেন, যখন তোমার দরকার হবে তোমার 1 ATM = 760 টর্ক, 1 ATM = এত বার, তাহলে তুমি টরের সঙ্গে বারের রিলেশনটা খুব ইজিলি ডিরাইভ করে দিতে পারবে, তার জন্য তোমাকে মুখস্থ করতে হবে না। ঠিক সিমিলারলি এই নিউটন পার মিটার স্কয়ারের সঙ্গে তোমাকে যদি সেন্টিমিটার অফ মার্কার রিলেশন বার করতে বলা হয় তুমি খুব ইজিলি বার করে নিতে পারবে, তোমাকে মনে রাখতে হবে না, মুখস্থ করতে হবে না। তাই জন্য আমি বলবো যে তোমরা এটিএম এর সঙ্গে বাকিগুলোকে মনে রাখো। ক্লিয়ার? তাহলে প্রেসারের এই বিষয়টা ক্লিয়ার, তোমরা পুরোটা খাতায় নোট ডাউন করবে। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে ভলিউম। নেক্সট আমরা চলে আসলাম ভলিউমের ক্ষেত্রে আমরা কি কি ইউনিট কনভার্সন দেখব। প্রথমত দেখব হচ্ছে 1 লিটার = 1 ডেসিমিটার কিউব, যেগুলো আমাদের কাজে লাগবে। 1 লিটার = 1000 সেন্টিমিটার কিউব, 1 লিটার = 1000 মিলিলিটার। এই তিনটে কনভার্সন মোটামুটি খুবই সহজ, প্রত্যেকের মনে আছে, তাও একটু জাস্ট বলে দিলাম। ভলিউমের ক্ষেত্রে আমরা এই তিনটে কনভার্সন ইম্পর্টেন্ট, লিটারের সঙ্গে ডেসিমিটার কিউব, লিটারের সঙ্গে সেন্টিমিটার এবং সেন্টিমিটার কিউব এবং লিটারের সঙ্গে মিলিলিটার। ক্লিয়ার? এবার আমরা যে বিষয়টায় আসবো, যেটা আমরা এবার দেখব সেটা হচ্ছে কিন্তু টেম্পারেচারের আমরা তিনটে স্কেল সম্পর্কে একটু জাস্ট বলবো। দেখো টেম্পারেচার স্কেলে আমি প্রথমত যে কটা স্কেল বলবো, 1 নম্বর হচ্ছে সেন্টিগ্রেড স্কেল। সেন্টিগ্রেড স্কেলে বেসিক্যালি কি থাকে, সেন্টিগ্রেড স্কেলে যেটা থাকে সেটা হচ্ছে যে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস অবধি ঘর থাকে। 2 নম্বর আমরা চলে আসবো হচ্ছে ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলে বেসিক্যালি 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট অবধি থাকে। এবং এদের দুজনের মধ্যে রিলেশনটা তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের মনে আছে, C/5 = F-32/9, যেখানে সিটা হচ্ছে সেলসিয়াস স্কেলে টেম্পারেচার, এফটা হচ্ছে ফারেনহাইট স্কেলে টেম্পারেচার, এবং তোমরা ইজিলি সেন্টিগ্রেড টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেন্টিগ্রেড তোমরা কিন্তু সুইচ করতে পারো। ক্লিয়ার? নেক্সট এবার আমরা যে বিষয়ে চলে আসবো সেটা হচ্ছে কেলভিন স্কেল, মোর ইম্পর্টেন্ট ফর দিস চ্যাপ্টার, কারণ সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে আমরা নেগেটিভ টেম্পারেচার এক্সিস্টেন্স পাই, কিন্তু কেলভিন স্কেলে নেগেটিভ টেম্পারেচার এক্সিস্টেন্স বা নেগেটিভ টেম্পারেচার এক্সিস্টেন্স পাই না এটা আমরা বলবো না। কেলভিন স্কেলে নেগেটিভ টেম্পারেচার, সেই নেগেটিভ টেম্পারেচারটা কনসিডার করা কিন্তু প্র্যাকটিক্যালি অলমোস্ট ইম্পসিবল। তো যে কারণে আমরা যাতে করে ওই টেম্পারেচার নেগেটিভ ভ্যালুটাকে এড়িয়ে যেতে পারি, নেগেটিভ ভ্যালুটাকে যাতে করে আমরা মানে ওটাকে কনসিডার না করে নেগেটিভ ভ্যালুটাকে যাতে করে আমরা একটু নেগলেক্ট করতে পারি, নেগেটিভ ভ্যালুটা যাতে করে আমাদের ক্যালকুলেশনে এসে কোনো রকম সমস্যা ক্রিয়েট না করে, তাই জন্য আমরা কিন্তু গ্যাসিয়াস স্টেটে বা স্টেটস অফ ম্যাটারে যখন আমরা গ্যাস করবো সেই রিলেটেড যে সমস্ত নিউমেরিক্যালস করবো সমস্তগুলো কিন্তু আমরা কেলভিন স্কেলেই করবো। কারণ কেলভিন স্কেলে সুবিধা হচ্ছে, কেলভিন স্কেলে 0 কেলভিন মানে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। থিওরিটিক্যালি এই টেম্পারেচারটার এক্সিস্টেন্স থাকলেও প্র্যাকটিক্যালি এই টেম্পারেচারটার কিন্তু এক্সিস্টেন্স নেই, কারণ প্র্যাকটিক্যালি বলা হয় যে অত লোয়ার টেম্পারেচারে যাওয়ার আগে যে কোনো একটা গ্যাস কম্প্রেসড হয়ে আইদার লিকুইড অথবা সলিড স্টেটে চলে যাবে।
সো সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট কেলভিন স্কেলে কনভার্ট করার এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট স্কেল আমরা বলি। তো টি কেলভিন ইজ ইকুয়াল টু 273 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলে টেম্পারেচারটার সঙ্গে 273 প্লাস করলে আমরা খুব সিম্পলি কিন্তু অ্যাবসলিউট স্কেলে টেম্পারেচার বা কেলভিন স্কেলে টেম্পারেচারটা আমরা ক্যালকুলেট করতে পারি। তো এটা ছিল আমাদের গ্যাসিয়াস স্টেটের মানে আজকের যতটুকু আমরা পড়ালাম সেটা হচ্ছে আমাদের গ্যাসিয়াস স্টেটের ইন্ট্রোডাকশন পার্ট। এবার আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসে আসবো বয়েলস ল, চার্লস ল, গেলুসাক্স প্রেসার ল, অ্যাভোগাড্রোস ল, তাদের কম্বিনেশন, সেখান থেকে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফরমেশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফরমেশনের থেকে আমরা আর এর ভ্যালু, সিগনিফিক্যান্স অফ আর, যে আরটাকে তোমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক হিসেবে জানো বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট হিসেবে জানো। আমি নেক্সট ক্লাসে তোমাদের বলবো যে ওটাকে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলাটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ঠিক বলা যায় না, বললে কেমন একটা মনে হয়, ওটাকে তার বদলে কি বলা যায়, কি বললে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেই ব্যাপারে আমরা নেক্সট ক্লাসে আসবো। আজকে এই অবধি থাকবে। পুরো ক্লাসটা তোমরা খাতায় নোট ডাউন করবে। যদি এই ভিডিওটা বা এই পুরোটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়, ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই ভিডিও। দেখা হবে স্টেটস অফ ম্যাটার পার্ট 2। থ্যাংক ইউ।